কথা দিচ্ছি দেশবাসী, আমরা ফ্যাসিজমকে মেনে নেব না। আগের ফ্যাসিজমকে মেনে নেয়নি জনতা, আগের ফ্যাসিজমকে রুখে দিয়েছিল। রাজনীতির পুরনো এক বাস্তবতা আবারও সামনে চলে এসেছে। আন্দোলন গড়ে ওঠে রাজপথে, আর তার প্রতিফলন দেখা যায় সংসদে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এমনই একটি চিত্র স্পষ্ট হচ্ছে, যেখানে জামাত সমর্থিত জোটের সীমিত পরিসরের আন্দোলনও দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে দৃশ্যত চাপে ফেলে দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন উঠছে, এই চাপের মুখে বিএনপি কি তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য হচ্ছে? ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের বিক্ষোভ, ছাত্র শিবিরের সক্রিয়তা, লিফলেট বিতরণ এবং মানববন্ধনের মতো কর্মসূচি প্রথম দেখায় বড় কিছু মনে না হলেও এর রাজনৈতিক প্রতিক্রিয়া ছিল তাৎপর্যপূর্ণ। আন্দোলনে এই ট্রেলার পর্যায়ে বিএনপির অবস্থানে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে বলে বিশ্লেষকদের মত। ফলে ধারণা করা হচ্ছে, আন্দোলন যদি আরও বিস্তৃত হয় তবে এর প্রভাব আরও গভীর হতে পারে। বিএনপি শীর্ষ পর্যায়ের বক্তব্যেও এই পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দলের গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছেন, গুম, মানবাধিকার এবং বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা করে আরও উন্নত আইন প্রণয়ন করা হবে। এই বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ যে অধ্যাদেশগুলো আগে বাতিল করা হয়েছিল সেগুলো পুনরায় বিবেচনার ইঙ্গিত এতে স্পষ্ট। একই সুর শোনা গেছে সংসদের চিফ হুইপ নুরুল ইসলামের বক্তব্যেও। তিনি জানিয়েছেন, বাতিল হওয়া 16টি অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে সরকার বা সংসদীয় নেতৃত্ব এখন আগের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে। প্রশ্ন উঠছে, কেন এই পরিবর্তন? বিশেষজ্ঞদের মতে, বিএনপি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে থেকে রাজনীতি পরিচালনা করলেও মাঠের আন্দোলন মোকাবেলায় তাদের সক্ষমতা নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে জামাত একটি সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে রাজপথে চাপ সৃষ্টির কৌশল জানে এবং প্রয়োজনে তা প্রয়োগ করতে দ্বিধা করে না। এছাড়া নতুন প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণও এই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তরুণদের একটি অংশ এখন আরও সরব এবং ঝুঁকি নিতে প্রস্তুত, এমন ধারণা রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। ফলে আন্দোলনের সম্ভাব্য বিস্তার নিয়ে শাসক ও বিরোধী উভয় পক্ষেই এক ধরনের সতর্কতা কাজ করছে। বাতিল হওয়া অধ্যাদেশগুলোর বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। গুম বিরোধী আইন, বিচার বিভাগের স্বাধীনতা এবং আর্থিক খাতে নিয়ন্ত্রণ সংক্রান্ত কিছু অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত তখন থেকেই প্রশ্নের মুখে ছিল। সমালোচকরা বলছেন, যথাযথ ব্যাখ্যা ছাড়াই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা এখন রাজনৈতিক চাপের মুখে পুনর্বিবেচনার পর্যায়ে এসেছে। সুশীল সমাজের একটি অংশ এই বিষয়ে সরব। তাদের মতে, আইন প্রণয়ন বা বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা জরুরি, অন্যথায় রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়তে পারে। জামাত সমর্থিত জোট ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা আপোষের চেয়ে চাপ সৃষ্টি করে লক্ষ্য অর্জনে বিশ্বাসী। ফলে বিএনপির জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিএনপির সামনে এখন দুটি পথ। একদিকে আন্দোলনের চাপ উপেক্ষা করে কঠোর অবস্থানে থাকা, অন্যদিকে কিছু দাবি মেনে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। তবে দ্বিতীয় পথটি বাস্তবসম্মত বলে মনে করছেন অনেকে, কারণ দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সমঝোতার বিকল্প কম। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে। ছোট পরিসরের আন্দোলনও কিভাবে বড় রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে তার একটি বাস্তব উদাহরণ এখন দৃশ্যমান। সামনে এই আন্দোলন কতদূর গড়ায় এবং সংসদে তার কি প্রতিফলন ঘটে, সেটি এখন দেখার বিষয়। সব মিলিয়ে রাজপথে সীমিত আন্দোলনে বড় রাজনৈতিক চাপ তৈরি করেছে। বিএনপি এখন বাস্তবতার মুখোমুখি। দাবি উপেক্ষা করলে সংকট বাড়বে, আর মানলে বদলাতে হবে অবস্থান। সামনে আন্দোলনের গতি ও সংসদের সিদ্ধান্তই ঠিক করবে ক্ষমতার ভারসাম্য কোন দিকে যাবে। বিএনপির পার্টি অফিসে আগত কণ্ঠশিল্পী কনক চাপার সঙ্গে যারা অশোভন আচরণ করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেন মিসবিহেভ আচরণ করা হবে? দলের যারা সত্যিকারে নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন নারী, তারা কখনো এ ধরনের কাজ করতে পারেন না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, একজন শিল্পী রাতারাতি বড় হয়ে যাননি। দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে, অনেক কষ্ট করে তিনি এই অবস্থানে এসেছেন। তিনি যদি বিএনপিকে সমর্থন করেন সেটি দলের জন্য একটি বড় অর্জন। সবাইকে রাজপথে নেমে রিকশার হাওয়া ছাড়তে হবে নাকি? রিজভী আরো বলেন, কোনো সেলিব্রিটির রাজনৈতিক মত প্রকাশ বা সমর্থনকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। বিশ্বের বিভিন্ন দেশে এর উদাহরণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতে অনেক সেলিব্রিটি রাজনীতিতে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, এমনকি নির্বাচিত হচ্ছেন। তিনি বলেন, একজন বড় শিল্পী যদি বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের পক্ষে থাকেন
সেটি নিঃসন্দেহে দলের জন্য ইতিবাচক বিষয়। সবাইকে মাঠে নেমে সরাসরি রাজনীতি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রসঙ্গত, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কার্যক্রম রোববার শেষ হচ্ছে। কনকচাপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসলে এক নেত্রী তার ওপর চড়াও হয় এবং গণমাধ্যমে তার আন্দোলন সংগ্রামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দেন। দেশের শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠান এস আলম গ্রুপকে 4টি ব্যাংক ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে এমন দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন, ব্যাংক ডাকাত এস আলমকে সরকারের 35,000 কোটি টাকা সহ 4টি ব্যাংক ফেরত দেওয়া হচ্ছে। কে দিচ্ছে আমি জানি না, আপনারা জানেন। তিনি আরও ইঙ্গিত দেন যে দেশের শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলোর বড় অংশই এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। এর আগে চলতি বছরের 6 এপ্রিল অর্থমন্ত্রী আমির খসরু সংসদের শীর্ষ 20 ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা উপস্থাপন করেন। সেখানে দেখা যায় এই তালিকার 11টি প্রতিষ্ঠানই এস আলম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত। এসব প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ 35,000 কোটি টাকারও বেশি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত অধ্যাদেশ রহিত করা হলেও এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংসদে নতুন বিল আনা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে গুম প্রতিরোধ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সহ যে 16 অধ্যাদেশ নির্ধারিত সময়ে সংসদে অনুমোদন করা হয়নি সেগুলো আরও যাচাই বাছাই করে নতুন বিল আনার কথা বলা হয়েছে। তবে কোন বিল কবে আনা হবে তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি। রোববার সংবাদ সম্মেলন করে সরকারের এই অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অন্তর্বর্তী সরকার আমলে 133টি অধ্যাদেশ জারি করা হয়। নিয়ম অনুযায়ী 12 মাস ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে এগুলো সংসদে উপস্থাপন করা হয়। এগুলো অনুমোদন বা অনুমোদনের শেষ সময় ছিল 10 এপ্রিল। নির্ধারিত সময়ে 16টি অধ্যাদেশ বিল আকারে আনা হয়নি, ফলে এগুলো কার্যকারিতা হারিয়েছে। আর 7টি অধ্যাদেশ রহিতকরণ বিল মাধ্যমে বাতিল করা হয়েছে। বাকি 110টি অধ্যাদেশ অনুমোদন করেছে সংসদ। এর মধ্যে কিছু ক্ষেত্রে সংশোধিত আকারে অনুমোদন করা হয়। সারা দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে নাটোরের গুরুদাসপুরে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতেই তিনি এই আয়োজন করেন। সরকারের জ্বালানি সাশ্রয় নীতির বিপরীতে বিপুল পরিমাণ তেল পুড়িয়ে এমন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। রোববার বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত হাইস ও প্রাইভেট কারের একটি বিশাল বহর বের হয়। বহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকুর বাজারে গিয়ে শেষ হয়। এ সময় তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষ্যেই তিনি এই গাড়িবহরের আয়োজন করেন। দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে জ্বালানি সাশ্রয়ে সরকার বিভিন্ন সাশ্রয়ী নীতি মেনে চলছে। অথচ এমন সংকটময় সময়ে ছাত্রদল নেতার এমন কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। তিনি আরো বলেন, স্থানীয় মিডিয়াকে ডেকে এ ধরনের কার্যক্রম লাইভ সম্প্রচার করা হয়েছে, যা অন্যদেরও একই ধরনের কাজে উৎসাহিত করতে পারে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।